অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2026 সালের আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন, এটা থেকে শুরু করব আজকে। তো আমরা প্রথমে আসি যে প্যাটার্ন জিনিসটা আসলে কি। প্যাটার্নটা হচ্ছে গণিতের এমন একটা নিয়ম বা এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে কোনো একটা জিনিসকে ধারাবাহিকভাবে সাজানো যায়, বা মনে করো এগুলাকে সুন্দরভাবে সাজানোর একটা নিয়ম আর কি। যে কোনো একটা জিনিসকে সহজে এবং সুন্দরভাবে সাজানোর একটা নিয়ম, বা আমরা বলতে পারি গাণিতিক ভাবে এটা সাজানোর একটা নিয়মকে কি বলি? প্যাটার্ন বলে। প্যাটার্নটা গণিতে প্যাটার্ন বলতে কোনো নির্দিষ্ট পন্থায়, যদি আমরা সহজে বইয়ের বলতে বলতে চাই, যে গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় বিভিন্ন বস্তু বা সংখ্যার সমাবেশ, ভিন্ন বা বিন্যস্ত করা। এটাই বলছে যে বিভিন্ন ভাবে করা, যে বলে তারা যে প্যাটার্ন বলতে বোঝায় কোনো নির্দিষ্ট পন্থায় একটা বিষয়কে সমাধান করা বা একটা বিষয়কে সহজে সাজানো, এরকম। তোমাদের বইয়ে প্রথমে একটা প্যাটার্ন দেওয়া আছে। একটা টাইলস এর কথা বলেছে এখানে, দুইটা চিত্র দিয়েছে। এটা টাইলস, যে এরকম যে একদিকে কি বলছে এরকম সাজাচ্ছে, অন্যদিকে এরকম সাজাচ্ছে। এই যে ধারাবাহিক ভাবে একটা নিয়ম, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, আরেক রকম, এটা পরেরটা আরেক রকম, এরকম যে ধারাবাহিক ভাবে সাজাচ্ছে, এটাই হচ্ছে প্যাটার্ন। এরপরে একটা দিয়েছে যে ত্রিভুজ আকৃতি গঠন করেছে। তো দ্বিতীয় চিত্রের জন্য আমরা প্রথমে লিখব একটা এক, তারপরে নিয়ম আছে এটা যে এখানে এক আর একটা এখানে এক দিতে হয়। তারপরে আমরা যখন এক দিয়ে দেবো, তখন তারপরে আবার আমরা দেবো একটা এক, একটা এক। তখন আমাদের নিয়ম হচ্ছে এই যে দুইটা এক আছে, এক আর এক যোগ করলে হবে দুই, এটা হবে এই জায়গায়। তারপরে হচ্ছে আবার দুইটা এক দুই দিকে দিয়ে দেব। দেওয়ার পর এই যে দুই আর একে যোগ করে হবে আমাদের তিন, দুই আর একে যোগ করে হবে আমাদের তিন। তারপরে হচ্ছে আমাদের এরকম যে আবার এক সাজিয়ে দিতে হবে। তারপরে হবে তিন আর একে চার, তিন আর তিনে ছয়, তিন আর একে চার। তারপরে আমরা সামনের দিকে আরো এগোতে পারি এরকম। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ আকৃতি মতন হয়ে যাবে। এদিক থেকে গেলে এইরকম যে সংখ্যাগুলোর দিকে আসে, তাহলে কি হচ্ছে? ত্রিভুজ আকৃতি মতো হচ্ছে। আমরা বলেছিলাম ধারাবাহিক ভাবে সাজানো। দেখো এই যে ধারাবাহিকটা আছে ওয়ান, আবার এই যে দেখো সবগুলো ধারাবাহিক ভাবে আছে কি ওয়ান, ধারাবাহিক ভাবে সাজানো আছে। এটাই হচ্ছে প্যাটার্ন, যে একটা নির্দিষ্ট পন্থা কি করা হয়, গণিতের যে বিষয়াবলীকে সহজে উপস্থাপন করা হয়, সেটাই হচ্ছে প্যাটার্ন। এরপরে আমাদের বই আছে যেটা, যে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা জিনিসটা দেওয়া আছে, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা বলতে এমন একটা সংখ্যা বোঝায় যা এক থেকে বড়, এক থেকে বড় হতে হবে। এক থেকে বড় যে সংখ্যাগুলো আছে তাদের মৌলিক গুণনীয়ক এক, এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে না। অর্থাৎ আমরা যদি দুই নেই, মৌলিক গুণনীয়ক কি আসবে? দুইকে লেখা যাবে দুই একে দুই, এরকম এক আর দুই আসবে, আর কোনো কিছুই আসবে না। তার মানে এই যে মৌলিক সংখ্যা, আমরা সংখ্যাটা নিয়েছিলাম কি দুই, দুই আসছে আর তার সাথে এক আসছে, তখন এটা হবে মৌলিক সংখ্যা। যখন আমরা চারটা নিব, তখন লেখা যাবে চার একে চার, দুই দুগুণে চার। তার মানে চারে কি আসছে? চার এক দুই। এই যে তিনটা আসছে দুইটা, এটা আমাদের এটার কারণে এটা মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যাটা হচ্ছে তাদের মৌলিক গুণনীয়ক এক, এবং ওই সংখ্যাটা, ওই সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাটা আমাদেরকে দিয়ে দেবে, বলবে এটা মৌলিক সংখ্যা কিনা সেটা। তারপর আমরা দেখতে পারি সাত, সাত মৌলিক সংখ্যা কিনা। সাতকে আমরা লিখতে পারি সাত একে সাত, আর কোনোভাবে লিখা যায় না, লিখা যায় না। তার মানে মৌলিক গুণ হচ্ছে এক এবং সাত। তো আমরা প্রশ্নের সংখ্যাটা ছিল সাত, তার মধ্যে সংখ্যা অনুযায়ী কি ছিল? মৌলিক গুণনীয়ক এক এবং ওই সংখ্যা, ওই সংখ্যাটা বলতে সাত, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা বুঝতে পারছো, এরকম অনেকটা আছে তোমাদের, এটা চার্টের মাধ্যমে তারা বইয়ে লিখে দিয়েছে যে মৌলিক সংখ্যা। তারপরে আমরা আরো দেখতে পারি যেমন এটা মৌলিক সংখ্যা কিনা। যেমন এই যে এটা সংখ্যা 67, এটা মৌলিক সংখ্যা কি না। 67 কে আসলে আমরা একবারে লিখতে পারি 67 কে 67, আর কোনো কিছু দ্বারা আসলে ভাগ করা যায় না। অর্থাৎ এগুলো হবে কি মৌলিক সংখ্যা। কারণ আসলে মূলত আমরা একটা জিনিস দেখবো, যে সংখ্যাটাকে সংক্ষেপে দেখবো, সাত সর্বশেষে পাঁচ সাত এরকম আছে কিনা। এরকম সংখ্যাগুলা ভাগ করা যায়, তবে তারপরেও কিছু ক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারি যে সাতটা এটাকে তারপরে যদি আমরা আরেকটা সংখ্যা দেখি, সেটা হচ্ছে 89। 89 কেও সেম, 89 একে 89, আর কোনোভাবে লেখা যায় না। তার মানে এটাও একটা মৌলিক সংখ্যা। চেক করে দেখতে পারো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এটা হচ্ছে এটা মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যার সংখ্যা অনুযায়ী যেটা, সেটার কারণে এটাই হবে কি মৌলিক
সংখ্যা। তারপরে আমরা চলে যাব বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে আমাদের যে প্যাটার্ন যে বিষয়টা আছে সেটা বোঝার জন্য। বইয়ে একটা উদাহরণ দিয়েছে একে, দিয়ে বলছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলোর পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করার কথা বলছে। তাহলে দেখো, আমরা বলেছিলাম প্যাটার্ন কি থাকবে, একটা ধারাবাহিক নিয়মের মধ্যে থাকবে। তাহলে উদাহরণ এক, সংখ্যাটা দিয়েছে 3, 10, 17, 24, 31। তাহলে দেখো আমাদের এখানে কোন জিনিসটা কমন আছে, আমরা 3-এর সাথে 7 যোগ করলে পাই 10, অর্থাৎ 10 থেকে 3 বিয়োগ করলে আসে 7, তার মানে এগুলোর মধ্যকার পার্থক্য হচ্ছে 7। তারপরে যদি আবার দেখি 10 থেকে 17 এর মধ্যকার পার্থক্য হচ্ছে 7, 17 থেকে 24 এর মধ্যকার পার্থক্য হচ্ছে 7, 24 থেকে 31 এর মধ্যকার পার্থক্যটা হচ্ছে আবার আমাদের 7। তার মানে প্রত্যেক ঘরে 7 7 করে কি করছে, সামনের দিকে আগাচ্ছে। তার মানে এটাই হচ্ছে এটা ধারাবাহিকতা, যে প্রতি সংখ্যার সাথে কি করে হচ্ছে 7 যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। অথবা আমরা বলতে পারি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কি 7। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 7। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে পার্থক্যটা আসছে আমাদের 7। তাহলে আমাদেরকে বলেছিল যে পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে কি আসতে পারে, প্রতিটা কি আসছিল 7 করে সামনের দিকে বেড়ে গিয়েছিল প্রতিটা দিকে। 24 থেকে 24 এর সাথে 7 যোগ করে 31 হয়েছিল। তার মানে আমরা এখন কি করবো, 7 যোগ করে সামনের দিকে এগাবো। অর্থাৎ তাহলে 31 যোগ 7 সমান 38, আর দ্বারা যথাক্রমে লিখেছিলাম ও পরেরটা হবে, তাইলে 38 হবে এর পরেরটা, তারপরেরটা হবে কি 38 যোগ 7 সমান 45। তাহলে প্রত্যেকটাই কি করছে 7 করে সামনের দিকে আগাচ্ছে। 3 থেকে 10 গেছে 7, 10 থেকে 17 7, মানে প্রতিটা সামনের দিকে 7 7 করে আগাচ্ছে। তাই আমরা পরবর্তী সংখ্যাগুলো যা বার করবো সবগুলোই কি হবে 7 7 করে সামনের দিকে আগাবে। তাহলে আমরা এই দুইটা বের করতে পারলাম। তারপর আমরা উদাহরণ 2টা দেখি কি বলছে। উদাহরণ 2, উদাহরণে দিয়েছে সংখ্যাগুলির পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলির পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যাগুলো একটু দেখে নিই। 1, 4, 9, 16, 25। আচ্ছা, এগুলো দেখতে কিরকম লাগতেছে দেখো তো একটু। আমরা দুইভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে 1-এর স্কোয়ার দিলে হয় এটা, 2-এর স্কোয়ার দিলে হয় এটা, 3-এর স্কোয়ার দিলে, 4-এর স্কোয়ার দিলে, 5-এর স্কোয়ার দিলে। তার মানে 1-এর স্কোয়ার মানে 1 2টা 1 1 1, 2-এর স্কোয়ার মানে 2 2টা 2 2 4, 3-এর স্কোয়ার মানে 3 2টা 3 3 9, 4-এর স্কোয়ার মানে 4 4 16, 5-এর স্কোয়ার মানে 5 2টা 5 5 25। তার মানে এটাও একটা কি করে এই নিয়মটার মধ্যে পড়ে। তার মানে এটাও আমরা বলতে পারবো যে কি বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ এগুলা। তাহলে আমরা লিখে দেখতে পারবো স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ। তাইলে আমরা পরবর্তী সংখ্যাটা শুধু একটা নির্ণয় করা হতো, তাহলে 5 পর্যন্ত গিয়েছিল বর্গ। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা স্বাভাবিকভাবে যদি যাই তাহলে কি আসবে 5 করে 6। তাহলে আমরা লিখতে পারবো পরবর্তী সংখ্যাটি হবে 5 পর্যন্ত বর্গ গিয়েছিল, তাহলে 6 থাকবে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 6 6 36 এটাই। অথবা আমরা আরেকটা নিয়মেও করতে পারি। দেখো 1, 4, 9, 16, 25, এখান থেকে এখানে পার্থক্যটা কত, 4 থেকে 1 গেলে কি 3, 9 থেকে 4 গেলে কি 5, 16 থেকে 9 চলে গেলে কি আসে 7, তারপরে 16 থেকে 25 চলে গেলে কত আসে 9। তার মানে প্রতিবার পার্থক্যটা কত করে বাড়ছে, 3 থেকে 5 গেছে 2 বার, 2 বার 2, মানে 2 করে বাড়ছে। প্রত্যেকবার পার্থক্যটা কত করে 2 করে বাড়ছে। তার মানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত 2। তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে এটাই। তাহলে আমরা পরবর্তী একটা সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা লিখব পরবর্তী সংখ্যা হবে সংখ্যাটা আগেরটা কি ছিল 25,
যোগ প্রতিবার আমরা দেখব 3, 5, 7, 9, 9 পরে আবার পার্থক্য 2 বাড়বে, তার মানে 9 এর সাথে কি হবে 2 যোগ হবে, তাহলে 25, 9 যোগ 2 25, 9 আর 2 যোগ করলে 11, 5 আর 1 6, 2 আর 1 3, 36, মানে এটাও হবে 36। আবার আমাদের এখানেও আসছে উত্তরটা 36, তার মানে আমাদের যে কোনো একটা নিয়ম অনুসরণ করলেই হয়, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে উদাহরণ 3-এ, উদাহরণ 3 নম্বর একটা অঙ্ক দিয়েছে, যেটা হচ্ছে 1, 5, 6, 11, 17, 28। এটাকে একটা জিনিস দেখো, পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল আকারে লিখে দিয়েছে তারা। 5 আর 1 যোগ করলে কি আসে 6, আবার 5 আর 6 যোগ করলে 11, আবার 11 আর 6 যোগ করলে 17, 11 আর 17 যোগ করলে আবার আসে 28। তার মানে এইরকম সামনের দিকে আগাবে, তখন 17, 18, 28 যখন যোগ করবে তখন আসবে আবার 45। তার মানে আমরা এখানে লিখতে পারবো 5 আর 1 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, 11 আর 6 যোগ করলে 17, 11 আর 17 যোগ করলে 28, 17, 28 যোগ করলে 45। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে আমাদের 45, এটা এখানেই দেখাই যাচ্ছে। তার মানে পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, যোগফল। তাহলে আমরা লিখে দিতে পারবো, তো পরবর্তী সংখ্যা হবে, একটা সংখ্যা বের করতে বলেছিল, তাহলে পরবর্তী সংখ্যা হবে আমাদের কি, এই যে 17 সাথে 28 যোগ হয়ে পরবর্তী সংখ্যা হবে 45, মানে 17 যোগ 28 সমান 45, এটা হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। এরপরে আমাদের বইয়ে দিয়েছে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে ধারাবাহিকভাবে 1, 2, 3 এরকম সিরিয়ালে দেওয়া। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করতে পারি, দেখো যদি আমি 1 থেকে 10 পর্যন্ত নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবা, দেখো যে প্রথমটা আর শেষটায় যোগ করলে হয় 11, 10 আর 1 যোগ করলে আসে 11, আবার 2 আর 9 যোগ করলে আসে 11, আবার 3 আর 8 যোগ করলেও আসে 11, আবার 4 আর 7 যোগ করলেও আসে 11। তার মানে প্রতিটা, এই যে 5 আর 6 যোগ করলে আবার আসে কত 11, তার মানে প্রতিটা লাস্টেরটা এবং প্রথমটা যোগ করলে কি আসে 11। তাহলে কয় জোড়া আমরা পাবো এরকম, প্রথম এই দুইটা এক জোড়া, এরকম এক জোড়া, তার মানে 5 জোড়া আমরা পাবো। তার মানে 5 জোড়া, আর প্রতিটা জোড়ায় কত থাকে একটে, তার মানে আমরা লিখতে পারবো যে 11 গুণ 5, 5 11 55, তার মানে এই সংখ্যা প্রথম স্বাভাবিক 10টা সংখ্যার যোগফলটা আসবে 55। সেখান থেকে আমরা একটা সূত্র নির্ণয় করতে পারি। সূত্রটা কি, এখন তো সংক্ষেপে আমরা ছোট সংখ্যা থাকার কারণে এভাবে ধরে নিলাম, যদি সূত্রটা দেখি তাহলে দেখো আমাদের কি, এটা কি, এই যে আমরা কোনটা কোনটা যোগ করেছিলাম, প্রথম পদ আর শেষ পদ 11 পেয়েছিলাম, তার মানে আমরা লিখতে পারবো সমষ্টি অথবা যোগফল সমান, যোগফল সমান প্রথম পদে আর দ্বিতীয় পদে যোগ করে শেষ পদে যোগ করেছিলাম, তার মানে প্রথম পদ যোগ শেষ পদ। আর আমরা গুণ দিয়েছিলাম কি, পদ সংখ্যা, পদ সংখ্যা। কিন্তু আমরা পদ সংখ্যাটা কি করেছিলাম, 2 ভাগ করে লিখে দিয়েছিলাম, 5টা 10টা ছিল 2 ভাগ, তখন আমাদের 2 ভাগ 2 দ্বারা ভাগ করতে হবে, তখন আমাদের যোগফলের সূত্রটা হবে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এটা ব্যবহার করে আমরা সব স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। বই প্রশ্নটা এই যে সূত্রটা তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে, খুব সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে। এখন যদি আমাদের এই সূত্র ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করব, মনে করো বললো আমাদের যে প্রশ্নটা এরকম যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, নির্ণয় করো। আরেকটা অঙ্ক বললো যে প্রথম 70টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, এরকম একটা দুইটা অঙ্ক দিল। তাহলে আমরা প্রথমটা কি, প্রথম 20টি, আমরা যোগফলের সূত্র জানি, যোগ ফল সমান কি, প্রথম পদ আর শেষ পদ। প্রথম স্বাভাবিক সংখ্যা মানে প্রথম শুরু হয়েছে কত থেকে, 1 থেকে, আর শেষ হবে 20-এ, তাহলে প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 20, তার সাথে পদ সংখ্যা, পদ সংখ্যা এখানে 1 থেকে 20 পর্যন্ত, তার মানে 20টা, 20 ভাগ 2, মানে উপরে আসবে কত, 20 আর 1 যোগ করলে 21 গুণ 20 ভাগ 2, 2 দ্বারা কাটা যায় 10,
2 দশে 20, তারপরে হবে 21 আর 10 উপরে আছে গুণ আকারে, তাহলে 21 গুণ 10, 210। তার মানে আমাদের প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল আসবে 210। এরপরে আরেকটি দিয়েছে প্রথম 70টি, তাহলে আমাদের আবার যোগফল জানা আছে, সূত্রটা যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ। প্রথম পদটা আমাদের প্রথম 10টি 70টি বলছে, তার মানে প্রথম থেকে শুরু হয়েছে 1 আর শেষটা বলে দিয়েছে 70, তাহলে 70 গুণ পদ সংখ্যা, তার মানে 1 থেকে 70 পর্যন্ত 70টি পদ সংখ্যা আছে আর ভাগ হবে 2। 70 এর সাথে 1 যোগ করলে আসে 71 গুণ 70 ভাগ 2, 2 35-এ 70, তার মানে 71 এর সাথে 35 গুণ দিলে যা হবে তা 71 গুণ 35, এটা সমান আসে 2485। তার মানে আমাদের প্রথম 70টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 2485। এরপরে আমাদের যেটা দিয়েছে যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, প্রথম 10টি বা প্রথম এরকম বললো প্রথম 20টি বিজোড় সংখ্যার কি করো যোগফল নির্ণয় করো, বিজোড় সংখ্যার যোগফল। এখন আমরা পেয়েছিলাম স্বাভাবিক সংখ্যা, জোড় বিজোড় সব ছিল, এখন শুধু বলছে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, সংখ্যার যোগফল নির্ণয়, বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। বিজোড় সংখ্যা আমাদের কি আছে 1 3 5 7 9 11 13 15 17 19, এটা হচ্ছে প্রথম বিজোড় 10টি বিজোড় সংখ্যা। তার মানে দেখো এই যে 1 আর 3 যোগ করো, 1 যোগ 3 সমান কি আসে 4, এটাকে লিখে যাবে কি একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 4 কে আমরা রুট করলে পাবো কত, রুট করা যায় 2 পাবো। তারপরে আমরা যদি প্রথম 3টা যোগ করি, মানে 1 যোগ 3 যোগ 5 সমান কি 9, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে যদি আমরা লিখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এটা সমান 16, 16 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমরা সবগুলো যদি যোগ করি এরকম সামনের দিকে আরো আগাই, যদি এরপর একটা যোগ করি যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এগুলো সমান কি আসে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 সমান আসে আমাদের 25, 25টাও কিন্তু আমাদের এটা বর্গ সংখ্যা। তার মানে এরকম যে এখন কয়টা 1 2 3 4 5টা পদের সমষ্টি 25 আসছে, তার মানে এটা কি 5 স্কয়ার লেখা যাবে। তাহলে আমরা যদি ধরে নেই যে কতম পদ, যখন বলবো বিজোড় সংখ্যা তাহলে আমরা ধরলাম কতম পদ, তাহলে কতম পদে কি আসবে, সমষ্টি হবে আমরা জানি স্কয়ার আসছে, 1 এর স্কয়ার, এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা সমান লিখে যাবে 2 এর স্কয়ার, এটা সমান লেখা যাবে 3 এর স্কয়ার, এটা লেখা যাবে 4 এর স্কয়ার। তার মানে সংখ্যা কি হচ্ছে স্কয়ার বর্গ আকারে আসছে। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারবো, যে যদি বলে কতম পদ, আমরা ধরে নিলাম কতম পদ, যখন আমাদের পদটা বলে তখন আমরা ক এর জায়গায় পদ নেবো, তাহলে কি আসবে ক স্কয়ার। তার মানে বিজোড় সংখ্যার যোগফলটা আমাদের হবে ক স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা একটু যোগ করার চেষ্টা করি। প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, নির্ণয় করো। কততম বলছে 20তম, তাহলে আমরা জানি ক স্কয়ার, অর্থাৎ ক স্কয়ার মানে ক হচ্ছে 20, 20 এর উপরে স্কয়ার, 20 এর উপরে স্কয়ার মানে 400, মানে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 400। এরপরে আমাদের বইয়ে ধারাবাহিকভাবে আমরা দেখলে কি আছে, সংখ্যা দুইটিকে স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে, একটা সংখ্যাকে একটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এটা কি কি বলছে এখানে, একটা সংখ্যা থাকবে, আচ্ছা ওকে আমরা একটা সংখ্যা নিলাম যেমন 2, দুইটি স্বাভাবিক সংখ্যা, দুইটা এই সংখ্যাটাকে দুইটা স্বাভাবিক সংখ্যায় লিখবো। আচ্ছা দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গ, বর্গ মানে কি উপরে স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারবো n স্কয়ার, সমষ্টি বলেছিল ওই জন্য যোগ 1 স্কয়ার, তার মানে 1 স্কয়ার সমান কি 1, একের উপরে স্কয়ার মানে 1, এক আর একে যোগ করলে 2, তার মানে এটাকে লেখা গেল এই যে এটা লিখেছিলাম, এটাই হচ্ছে আমাদের দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তারপরে আমরা আরো আছে 2 পরে 5 দেখতে পারি, 5 এর জায়গায় আমরা কি লিখতে পারবো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, 4 আর একে 5। এরপরে আমরা দেখতে পারি 8 আছে, 8 যখন তবে তখন আমরা এভাবে লিখতে পারি 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, সরি 2 স্কয়ার, 2
দুই স্কোয়ারে চার, দুই স্কোয়ারে চার, তার মানে 4 4, আর তার মানে আগের সংখ্যায় যাচ্ছে বর্গে, তার মানে এটা লিখতে পারবো, এটা লিখতে পারবো। এরপরে আমরা 10টাকে কি লিখতে পারি? 10টাকে লিখে যাবে একের উপরে স্কোয়ার এবং 3-এর উপরে স্কোয়ার। একের স্কোয়ার মানে 1, 3-এর স্কোয়ার মানে 9, 9 আর একে 10, তার মানে এই জায়গায় ফিরে যাচ্ছে, তার মানে আমরা এটা লিখতে পারবো। এরপরে আছে 13, 13 স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? একটা লিখতে পারি 3 স্কোয়ার, এটা লিখতে পারি 2 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে 4, 9 আর 4 13, তার মানে এটা আমরা দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে লিখতে পারবো। এরপরে একটু আমরা বড় সংখ্যা দিই, যেমন 50, 50কে লিখে যাবে কি? 5-এর স্কোয়ার যোগ 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে 25, 5-এর স্কোয়ার মানে 25, 25 25 যোগ করলে আসে 50। আবার এটাকে আরেকভাবে লিখতে পারি আমরা, এই 50টাকে আরেকভাবে লিখা যায় 1-এর স্কোয়ার যোগ 7-এর স্কোয়ার, 7 7 49, আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 49 আর 1 50। পরে আছে আমাদের 65, 65কে আমরা কিভাবে লিখতে পারি? যেমন 8-এর স্কোয়ার যোগ 1-এর স্কোয়ার, 8 8 64 আর 1 65। আবার এটাকে অন্যভাবে লিখতে পারি যে 4-এর স্কোয়ার যোগ 7-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে 16, আর 7-এর স্কোয়ার মানে কি 49, তার মানে 16 আর 49, 49 যোগ 16 মানে আমাদের 65, তাহলে 65টা আসছে, আমরা লিখতে পারবো। এরকম আমরা কি করব? সংখ্যাগুলোকে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো। এরপরে আছে আমাদের কাঠি দিয়ে যে বীজগাণিতিক সূত্র নির্ণয় করা। নির্ণয় সূত্র করা মানে বীজগণিতিক প্যাটার্ন ব্যবহার করে আমরা সংক্ষেপে কিছু নিজেরা সূত্র ব্যবহার করে এটা আবার অঙ্কে প্রয়োগ করব। এরকম একটা অঙ্ক উদাহরণ দিয়েছে তারা, এরকম কাঠি দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি এই কাঠিটা লিখে নেই একটু। এরকম দিয়েছে, তাহলে দেখো প্রথমটায় কত সংখ্যা আসছে? 1 2 3 4, তার মানে এটা সমান 4। এটা কত সংখ্যা? 1 2 3 4 5 6 7, 7টা। এটাতে 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10। তার মানে 4 থেকে 7-এ গেছে 3 যুগ হয়ে, 7 থেকে 10-এ গেছে 3 যুগ হয়ে, তার মানে 3টা একটা কমন বিষয় এই জায়গায়। 3টা একটা কমন না। আমরা তাহলে কমন যে বিষয়টা আছে সেটাকে আলাদা করব। তাহলে এখান থেকে যদি আমরা 3টা বের করি, মানে লিখতে পারবো 3 যোগ 1। এখানে যদি হলো এই সেম, আমরা যদি 3টাকে বের করতে চাই তাহলে 3 2 6 আসবে, তার মানে 6 যোগ 1। যদি 3টা বার করতে চাই তাহলে 3 3 9, তার মানে 9 যোগ 1। আমরা এখান থেকে এটা সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করব। 3কে লেখা যায় 3 গুণ 1 যোগ 1, 6কে লেখা যায় 3 গুণ 2 যোগ 1, আর 9কে লেখা যায় তো 3 গুণ 3 আর তারপর যোগ 1। তার মানে দেখো এখানে আমাদের 3 1 এই দুইটা কিন্তু সবসময় সমান থাকছে, 3 1, তার মানে এটা আমাদের কি ধরে নিতে পারবো? এটা বৃত্তি হিসেবে ধরলাম যে 3 আর যোগ 1। মধ্যমানে যে গুণটা আছে দেখো 1 2 3 স্বাভাবিক সংখ্যা আসছে, স্বাভাবিক সংখ্যাকে আমরা ক ধরতে পারি, তার মানে 3 ক গুণ আকারে আছে 3 ক, তার মানে এটা সূত্রটা হচ্ছে 3 ক যোগ 1। এই সূত্র ব্যবহার করে আমরা এই প্যাটার্নের যততম পদটা বলবে সেটা বের করতে পারবো। তারপরে বইয়ে আরেকটা কাঠি দিয়েছে 1 2 3 4 5 6, তার মানে প্রথম কাঠিটা ছিল 6 যোগ 6। দ্বিতীয় প্যাটার্নে কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11, দ্বিতীয়টা 11। তৃতীয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর তো নাই 16 16। তারপরে আরেকটা সংখ্যা দিয়ে লিখে দিয়েছে যে প্যাটার্নটা হবে এর পরবর্তীটা 21, যেটা এখানে লেখে। তার মানে একটা জিনিস দেখো, আমরা 6 থেকে 11 পার্থক্য কত? 5। 11 থেকে 16 পার্থক্য 5। 16 থেকে 21 পার্থক্য 5। তাইলে 5 জিনিসটা আমরা পাবো, তাহলে 5 যোগ 1। এখানে আমরা 5-এর গুণিতক আকারে লিখে যাব, দুই পাশে প্রথমে 5 থেকে 5, দুই পাশে 10 10 যোগ 1, 3 পাশে 15 15 যোগ 1, 4 পাশে 20 20 যোগ 1, আমরা গুণিতক আকারে লিখলাম। পরবর্তীতে আমরা লিখবো যে 5 গুণ 1, আমরা যেভাবে হিসাব করেছিলাম 5 একে 5, এটা হবে 2 পাশে 10, অর্থাৎ 5 গুণ 2 যোগ 1। এটা 3 পাশে 15, 3 গুণ 5 যোগ 1। এটা 4 পাশে 20, তাহলে আমরা সংখ্যাটা ফার্স্টটা সামনে রাখি, তাহলে 5 গুণ 4 যোগ 1।
তাহলে আমরা আগেরটা মতন দেখতে পারবো কি 5 1 5 1 5 1 5 1, মানে আমাদের এগুলো 5 আর যোগ 1 হবে, তাহলে এগুলো 1 2 3 4 ধারাবাহিকভাবে আসছে, তার মানে মানে 5 ক যোগ ক হবে এই প্যাটার্নটার একটা বীজগাণিতিক প্রকাশ। এই প্যাটার্নটার বীজগাণিতিক প্রকাশ হবে 5 ক যোগ 1। তারপরে আরেকটা প্যাটার্ন দিয়েছে তারা, প্রথম সংখ্যাটা 7, দ্বিতীয়টা 12, তৃতীয়টা 17, এরপরেরটা 22। একটু আমরা দেখবো 7 থেকে 12 এর মধ্যে পার্থক্য কত? 5। 12 বিয়োগ 7 তার পার্থক্য 5, 17 বিয়োগ 12 তার পার্থক্য 5, আবার 22 থেকে 5। মানে 5 এর গুণিতক আকারে লিখবো 5 একে 5, 2 পাশে 10, 3 পাশে 15, 4 পাশে 20। এরপরে আমরা দেখবো কোন সংখ্যাটা বাকি থাকে। এখানে 7 হতে হলে 2 লাগবে, 12 হতে 2 লাগবে, 17 হতে 2 লাগবে, 22 হতে 2 লাগবে। তার মানে আমরা গুণিতক আকারে লিখবো 5 একে 5, 2 পাশে 10, 3 পাশে 15, 4 পাশে 20। তার মানে এটাতেও আমরা এটা 5 2 5 2 5 2 5 2 সাধারণ সংখ্যা পেলাম। মানে এটা লিখতে পারবো 5 যোগ 2, 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা, তার মানে ক, মানে 5 ক যোগ 2। এটা হচ্ছে আমাদের এই প্যাটার্নটার বীজগাণিতিক প্রকাশ। এগুলো অনেকটা আছে আমাদের সৃজনশীল প্রশ্নে, এগুলো খুব ভালো করে আমরা শিখবো। তারপরে আমরা চলে যাই এরপরে পৃষ্ঠায় কি আছে। আমরা অনুশীলনীর আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব আজকে। আমাদের উদাহরণ 4-এ একটা সৃজনশীল প্রশ্ন আসছে। একটু আগে বলেছিলাম যে এরকম প্যাটার্ন দিয়ে কি করে প্রশ্ন দিয়ে আমরা পেয়ে গেছি। তা ক নম্বর একটা প্যাটার্ন দিয়েছে কি, যেটা চিত্র এইরকম একটা প্যাটার্ন দিয়েছে, দিয়ে বলছে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। দেখো প্রথমে একটা, তারপরে আরেকটা, তারপরে একটা, তার মানে একটা একটা করে কি করছে বাড়ছে। 2 থেকে 1 গেলে কি 1, 3 থেকে 2 গেলে কি 1, তার মানে আমরা পরবর্তীতে আরেকটা বাড়বে, 4 নম্বরটা হবে 4 টাকা মানে এই যে আকৃতি, মানে আমরা কোড লিখতে পারি যে প্রথম আকৃতি 4টা। তো তার মানে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, এটা আমাদের আকৃতি। অর্থাৎ চতুর্থ পদে কাঠির সংখ্যা আমরা নির্ণয় করতে হবে চিত্র এঁকে। তাহলে আমরা লিখতে পারি প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা, সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা, কাঠি সংখ্যা কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তার মানে 21টি। তাহলে আমাদের কর উত্তর শেষ। এখন আমরা হয়ে যাব ক প্রশ্নে। আমরা এখন একটু আগে যেটা দেখেছিলাম যেটা বীজগাণিতিক প্রকাশ, এটাই কি বলছে, প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তিসহ উপস্থাপন করো। কোন বীজগাণিতিক রাশিটাকে সমর্থন করতেছে সেটা আমরা যুক্তি সহকারে উপস্থাপন করব। খ নাম্বার, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা চিত্রগুলো থেকে লিখবো। প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে আমরা গণিতে গেছিলাম কাঠির সংখ্যা কয়টি? 6টি। আমরা একটু জায়গা গ্যাপ রেখে লিখবো। পরে বলবো কেন গ্যাপ রাখবো। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা দিয়েছে 11টি, আমরা গুনে নিব, গুনে নিয়ে বের করেছি। তৃতীয় চিত্রে, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান আমাদের দিয়েছে 16টি। আর চতুর্থটা আমরা কোড পেয়েছিলাম, লিখে নেই সমস্যা নেই। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা কোড পেয়েছিলাম 21। আমরা একটা জিনিস দেখবো 5 থেকে 5 না, আমরা আগে তো পার্থক্যটা দেখে নেবো। 11 থেকে 6 এর পার্থক্য 5, 16 থেকে 11 পার্থক্য 5, 21 থেকে 16 পার্থক্য 5, তার মানে 5 এর গুণিতক হবে 5 থেকে 5, 2 পাশে 10, 3 পাশে 15, 4 পাশে 20। সংখ্যা যেটা 6 এর জায়গায় 5 লিখেছিলাম 1 লাগবে, 11 এর জায়গায় 10 লিখেছিলাম 1, আমরা এরকম আমাদের প্রত্যেকটাতে কি করতে হবে, যোগ করতে হবে 1। আমরা গুণিতক আকারে লিখেছিলাম, তার মানে 5 একে 5, এই জায়গায় লিখতে পারবো 5 2 এ 10, এই জায়গায় লিখতে পারবো 3 পাশে 15, এই জায়গায় লিখতে পারবো 4 পাশে 20। তাহলে দেখো আমরা আগেরটা মতন এটা প্যাটার্নের সাহায্যে ফেলতে পারছি। তার মানে একইভাবে যদি আমরা কতম চিত্র বার করতে চাই, একই ভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে, কতম চিত্রে কাঠির সংখ্যা হবে
পাঁচ তো আমরা পেয়েছিলাম সবগুলাতে, তাহলে পাঁচ। তারপরে আমরা পেয়েছিলাম স্বাভাবিক সংখ্যা 1 2 3 এরকম, তার মানে ক স্বাভাবিক সংখ্যাটা ক, আর যোগ ছিল 1, তার মানে এই সংখ্যা এটাই হবে আমাদের কতম যে কাঠিটা আসবে সেটার সংখ্যা, মানে কতম যে চিত্রটা হবে সেটার কাঠির সংখ্যা। তার মানে প্যাটার্ন গুলো এই বীজগণিতিক সূত্রকে সমর্থন করে। তার মানে আমরা লিখতে পারবো তো প্যাটার্ন গুলো 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করে। বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। প্রশ্নগুলো ছিল কোন রাশিকে সমর্থন করে? রাশিকে সমর্থন করে। এরপর আমরা গ নাম্বারটা একটু দেখি। গ নম্বর প্রশ্ন আমাদের বলছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। 50টি বলছে। 50তম কাঠিতে কয়টি সংখ্যা আছে আমরা তা তো জানি না। আমরা এখন যদি চিত্র আকারে লিখতে চাই, একটা দুইটা এরকম 50টা, তাহলে অনেক সময় প্রয়োজন। আমরা চিত্রে যাব না, আমরা এটা সূত্র তো নির্ণয় করেছিলাম। এখানে কটা হবে আমাদের? যততম বলবে, 50তম বলেছিল 50তম, আর আমরা ক পেয়ে গেছি, তাহলে লিখতে পারবো ক পেয়েছি, ক হতে পাই প্যাটার্নটি বীজগণিতিক রাশি। প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিটা হচ্ছে আমাদের 5 ক যোগ 1। তাহলে আমরা এখন 50তম প্যাটার্নে বার করতে পারবো। 50তম চিত্রে কাঠির প্রয়োজন। কাঠির প্রয়োজন সমান কতটি? 5। 50তম বলেছিল 50 যোগ 1। 5 50 200, 50 যোগ 1 251টি। তার মানে আমাদের কাঠির সংখ্যা লাগবে 251টি। এখন আমাদেরকে বলছে এটা তো শুধু 50তম চিত্রে, 1 থেকে নিয়ে 50টা পদ তৈরি করতে আমাদের সর্বমোট কতটি, সরি 251, সর্বমোট কতটি কি লাগবে? কাঠি লাগবে। এটা তো 50তম, আর একতমটাও জানি আমরা, তাহলে আমরা এখন লিখতে পারবো প্রথম পদটা কি আমাদের 6। আর প্রথম পদে আমরা যদি প্যাটার্নটা একটু ধারাবাহিক ভাবে লিখতে চাই, আমরা লিখবো প্যাটার্নগুলোর কাঠির সমষ্টি। আমরা লিখতে পারবো প্রথমটা কি ছিল? 6 যোগ 11 যোগ 16 যোগ 21, তারপরে আমরা জানি না 50তমটা গিয়ে পেয়েছিলাম কি 251। এটা ছিল আমাদের মূল প্যাটার্নটা 200। মানে এখানে প্রথম পদ 6 আর শেষ পদ 251 আমরা লিখতে পারি। অতএব এখানে প্রথম পদ সমান 6, শেষ পদ সমান 251, আবার পদ সংখ্যা কতটি? 50তম বলছে, তার মানে 50টি পদ সংখ্যা সমান 50। তাহলে আমরা সূত্র জানি, লিখতে পারবো অতএব যোগফল সমান অথবা সমষ্টি সমান অনুযায়ী প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তার মানে আমরা লিখতে পারবো 6 দিয়ে 51 গুণ করলে 257 গুণ 50 ভাগ 2, 2 25 50, তার মানে 257 গুণ 25 দিলে যা আসবে তা 257 গুণ 25, 6425টি। তার মানে 6425টি কিতে লাগবে? কাঠি প্রয়োজন হবে। তাহলে আমরা লিখতে পারি তো প্রথম 50টি প্যাটার্ন তৈরিতে 6425টি কাঠি প্রয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে তোমরা শেয়ার করে দিবে, শেয়ার যাতে শিখতে পারে, এবং তোমাদের যারা বড় ভাই বোন আছে তাদেরকেও জানিয়ে দিবে আমাদের এই চ্যানেলটার কথা, যাতে তারাও ভিডিও দেখতে পারে। কারণ এখানে ক্লাস 3 থেকে শুরু করে 9 10 এসএসসি যারা আছে তাদের পর্যন্ত গণিত এবং বিজ্ঞানের সমস্যার সমাধান পেয়ে যাবে। আর বিজ্ঞান বিভাগের অর্থাৎ সায়েন্সের যারা আছে তারা পদার্থ বিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত, জীববিজ্ঞানেরও সমাধানগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ।